নমস্কার, কেমন আছো সবাই? স্নিগ্ধা এন্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই সকাল 7টা মতো, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে সকালটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। ঘুম থেকে আজকে অন্যান্য দিনের থেকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমি উঠে পড়েছি। তারপর বাচ্চাদেরকে তুলতেও অনেকটা টাইম লেগে গেছে। তারপর বড় মেয়েকে খাওয়ানো, ব্রাশ করানো সব কিছু করে টোরে আমি কিন্তু চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নিতে। কারণ বিছানাটা না গুছিয়ে রাখলে মন একদম ভালো থাকে না। সকালে বিছানাটা গোছানো থাকলে মনটা কিন্তু বেশ ফ্রেশ লাগে, আর রুমটাও কিন্তু অনেকটাই পরিচ্ছন্ন লাগে। বিছানাটা গোছগাছ করেই মায়ের একটা শাড়ি বের করে রাখলাম পরবো বলে, কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো, বেরোবো সেজন্য কিন্তু শাড়িটা বের করে রাখলাম। এদিকে মা আমাকে ডেকে বলল যে আনাজগুলো কেটে দিতে, কারণ আজ আমার ভাইপোর হাতে খড়ি দেওয়া হবে, আর সেজন্য তার মাও কিন্তু বেরোচ্ছে পুষ্পাঞ্জলি দিতে যাবে বলে। আর এদিকে মায়ের কাজে তো মায়ের অনেক কাজ ছিল, সেজন্য আমাকে বলল যে আনাজগুলো কাটাকুটি করে দিতে। কারণ আমাদের এখানে যে সামনে স্কুলটা আছে ওই স্কুলটাতেই আমি আমার মেয়েকে একটু নিয়ে যাব। তবে এবারে কিন্তু আমার পুষ্পাঞ্জলি দেওয়া হবে না, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে একজন মারা গেছে, সেজন্য আমাদের অসহ্য চলছে। তাই আমরা তো পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু মেয়ে বায়না করছিল ওর মামা মামির সাথে যাবে বলে। আর আজকে অনেক সকালে উঠেছি বলে আমার কিন্তু স্নানটাও সারা হয়ে গিয়েছে, আর মেয়েকে যেহেতু নিয়ে বেরোবো সেজন্য মেয়েকেও স্নানটা করিয়ে দিয়েছি। তারপর দেখো চলে এসেছি ওকে একটু রেডি করানোর জন্য। আর অনেক খুঁজে টুজে কিন্তু এই হলুদ রঙের জামাটা পেলাম। আসলে এবারেই ভেবেছিলাম যে মেয়ের হাতে খড়ি দিয়ে দেব, কিন্তু কি হলো বলো তো, যেহেতু ওষুধ চলছে আর হাতে খড়ি দেওয়া তো হলোই না, আর আমার পুষ্পাঞ্জলি দেওয়াও হলো না। ভেবেছিলাম যে মেয়েকে এবারে শাড়ি পরাবো, কিন্তু যেহেতু হাতে খড়ি দেওয়া হবে না সেজন্য আর শাড়ি পরার ঝামেলাটা করলাম না। তারপর দেখো আমিও কিন্তু শাড়িটা পরে নিয়েছি, একটা হলুদ রঙের শাড়ি। এটা আমার মায়ের শাড়ি। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো পুষ্পাঞ্জলি দিই আর না দিই, কিন্তু একটু সাজগোজ করতে তো সবারই মন চায় বলো। তাছাড়া এই কিছুদিন তো আমি একদম ঘর থেকে বেরোতে পারিনি, আর সাজগোজ তো অনেক দূরের কথা। এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু উঠে পড়ে খেলতে আরম্ভ করেছে। দেখো ওকে ঠাম্মার কাছে রেখে দিয়ে তারপরেই কিন্তু আমি আর আমার মেয়ে বেরোবো দুজনে। দেখো একদম হালকা একটু সাজগোজ করে নিচ্ছি, একটু সামান্য লিপস্টিক আর ছোট্ট একটা টিপ আর শাড়ি, আর বিশেষ কিছু পরলাম না। আর দেখো এই যে কানেরটা পরছি, এই কানেরটাও কিন্তু আমার মায়ের। এই কানেরটা আমার ভীষণ প্রিয় জানো তো, কারণ বিয়ের আগে জানো তো আমি যখনই সরস্বতী পুজোর সময় বেরোতাম শাড়ি পরে, তখনই কিন্তু এই কানেরটাই পরতাম। এই কানেরটা আমার ভীষণ প্রিয় ছিল, আর এখনও আছে। আর এই কানেরটা পরলে একদম কিন্তু মুখের লুকটা চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর দেখো তার সাথে আমি একটা গলায় হার পরে নিলাম, একটা সিম্পল দেখে, কিন্তু কি জানো তো হারটা যেন খুব হেভি লাগছিল, সেজন্য ওটা চেঞ্জ করে দিলাম। দিয়ে বেরোতে যাব, সেই সময় ঠাম্মা বলল যে বেবি উঠে পড়েছে আরও কাঁদছে। তখন আবার কিন্তু ছুটে আসতে হলো বেবিকে নেওয়ার জন্য। তারপর ঠাম্মাকে বললাম যে একটু নিতে, কিন্তু বেবি এতই কাঁদছিল কিছুতেই থামছিল না, সেজন্য অগত্যা আমাকে একটু দাঁড়াতে হলো। কিন্তু খানিকক্ষণ দাঁড়ানোর পরও ওকে কিছুতেই ভোলাতে পারছিলাম না, আরও ঘুমোলোই না, সেজন্য আমার কিন্তু যার প্রোগ্রামটা বাতিল হলো। আর এদিকে মেয়ে যেহেতু কান্নাকাটি করছিল, সেজন্য ওর বাবাকে ফোন করলাম ওকে নিয়ে যাওয়ার জন্য। দেখো আমার মেয়েকে কিন্তু ওর বাবা নিয়ে যাচ্ছে। আর দেখো জামাটা কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ পরিয়েছিলাম আর ও বাইরে গিয়ে একদম ধুলোবালি লাগিয়ে দিয়েছিল, সেজন্য ওর বাবা বলল যে ড্রেসটা যাতে আমি চেঞ্জ করে দিই। দেখো ড্রেসটা মেয়ের চেঞ্জ করে দিয়েছি, আর ওরা বেরিয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব মন খারাপ করছিল, অনেকদিন পর ভেবেছিলাম যে একটুখানি বেরোবো, তা আর হলো না। দেখো ওরা চলে যাচ্ছিল, আর আমি এদিকে বেবিকে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। ওদিকে একটু বাই বলে দিলাম।
আর এদিকে এত সাজগোজ করেও আমার যাওয়া হলো না দেখে আমার এই কাকিমা আমার সাথে খুব মজা করছিল। কি আর করব বলো, বেবির জন্য তো হলো না যাওয়া এবারে, আশা করছি পরের বছর যেতে পারবো। তারপর দেখো ফিরে এসে কিন্তু শাড়ি চেঞ্জ করে আমি আমার বড় মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম। মেয়ে কিন্তু ততক্ষণে চলে এসেছিল, একটুখানি সামনের ওই স্কুলটা থেকে ঘুরিয়েই ওর বাবা নিয়ে চলে এসেছি। এদিকে ওকে খাওয়াতে হবে, আর যেহেতু বাড়িতে সবার জন্য খিচুড়ি হচ্ছে, ঝাল খিচুড়ি তো খেতে পারবে না, সেজন্য ওর জন্য আলাদা করে একটু খিচুড়ি বসিয়েছিলাম। তারপর ওকে খেতে বস করাবো। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু আমার কোল একদমই ছাড়ছিল না, ওর বাবার কাছে যেয়েও কিন্তু খুব কান্নাকাটি করছিল। একমাত্র আমার কোলে এসেই ও চুপ করে শুয়েছিল। কি আর করব বলো, সেজন্য ওকে কোলে নিয়ে কিন্তু আমার বড় মেয়েকে খাওয়াতে বসলাম, কারণ ও নিজে হাতে তেমনভাবে খেতে পারে না। কিছু কিছু জিনিস আমি ওকে অভ্যাস করাচ্ছি খাওয়ার জন্য, কিন্তু এখনও সঠিকভাবেও খেতে শেখেনি। সেজন্য আমি যতটা পারি চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার। এতে আমার একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওর প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে, কারণ ছোট বেবি নেওয়ার সিদ্ধান্তটা আমাদেরই ছিল, তাতে ওর তো কোনো দোষ ছিল না। ওকে সঠিকভাবে যত্ন করা আমাদের একটা দায়িত্ব, সেজন্য আমি সব সময় চেষ্টা করি ওকে ভালো রাখার, আর যেরকম আগে যত্ন করতাম সেরকমভাবেই যত্ন করার। হয়তো কিছু খামতি থেকে গেলেও থেকে যায়, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি। তারপর দেখো আমি যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু আমার ভাই চলে এসেছিলো, এসে জিজ্ঞেস করছে যে আমি বেরোচ্ছিলাম তাও কেন গেলাম না। এরকম ঘটনা বলতে ও খুব হাসাহাসি করলো। সবাই শুধু মজাই করে যাচ্ছে, কিন্তু আমার কষ্টটা আর কেউ বুঝলো না। যাই হোক, দেখো আমার কিন্তু গরম গরম খিচুড়ি চলে এসেছে। এখন মনের কোনো শান্তি না থাকলেও পেটের শান্তি তো করাতে হবে বলো। আর বড্ড খিদে পেয়েছিল জানো তো, খিচুড়ির গন্ধে কিন্তু খিদেটা যেন আরও বেড়ে গেল। তো চলো এবার কিন্তু আমি খেয়ে নেব। আর এদিকে আমার মেয়ের শুধুই ঘুম ভেঙে যাচ্ছিল, ও শুধু কোল চাই, কিন্তু বাচ্চা কোলে নিয়ে কি তেমনভাবে খাওয়া যায় বলো। সেই জন্য আমার ভাইয়ের বউকে একটু বাচ্চাটাকে নিতে বললাম। ও বসেছিল আর ও অনেক গল্প করছিল কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিল এইসব নিয়ে। আর আমার ভাইপো নাকি একদমই ওদেরকে ঠাকুর দেখতে দেয়নি, খুব কান্নাকাটি করেছে, আর সেজন্য তাড়াতাড়ি ওরা ফিরে এসেছে। আর বিয়ের আগে কেমন ঠাকুর দেখতে যেতাম, কত আনন্দ করতাম, এইসব নিয়েও কিন্তু বেশ কথা হচ্ছিল। জানো তো বিয়ের আগে ঠাকুর দেখতে যাওয়াটা কিন্তু একদম অন্যরকম ছিল। প্রায় এক সপ্তাহ আগে থেকেই কিন্তু প্ল্যানিং হতো যে কে কী শাড়ি পরবে, কে কী গয়না পরবে, এইসব নিয়ে। যেন রাত্রে ঘুমই হতো না, কার সাজটা কত ভালো হয় সেটা নিয়েও কিন্তু বেশ কৌতূহল ছিল। সবাই চাইতো যেন তার সাজটাই সব থেকে সুন্দর হয়। আর তারপরে রাস্তায় বেরোনো, সবসময় এই শাড়ি ঠিক করা, সেই সবগুলো তো ভাবলে এখন ভীষণ হাসি পায়। এখন শাড়ি পরতে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু তখন শাড়ি পরাটা একটা ভীষণ অসুবিধার ব্যাপার ছিল। এত আনকমফোর্টেবল ফিল করতাম, তাও কিন্তু ওই একটা দিন শাড়ি পরার জন্য কিন্তু ভীষণ মুখিয়ে থাকতাম। আসলে বিয়ের আগে শাড়ি পরা তো আর যখন তখন হতো না, শাড়ি পরাটা প্রায় তখন সেই সময় চলই ছিল না। এখন যেমন অবিবাহিত মেয়েরাও বেশ ভালোই শাড়ি পরে বেরোয়, তখন কিন্তু ওই অনুষ্ঠানে ছাড়া বা পুজো ছাড়া আমরা শাড়ি পরতে পেতাম না। সেই জন্যই হয়তো খুব বেশি আগ্রহ ছিল শাড়ি পরার প্রতি। তখন মনে হতো যে শাড়ি পরলেই বোধহয় সব থেকে বেশি সুন্দর লাগে। অবশ্যই শাড়ি পরলে সব থেকে বেশি সুন্দর লাগে, কিন্তু তখন যে আনকমফোর্টেবল ফিলটা করতাম, আনন্দের ঠেলাই সমস্ত কিছু চাপা পড়ে যেত। আর এখন মনে হয় যেন শাড়ি থেকে চুড়িদার বা অন্য কোনো ড্রেস যাতে কমফোর্টেবল ফিল হয় সেরকম পরলে কিন্তু ভালো হয়। কিন্তু এখন বাধ্যবাধকতায় অনেকটা কিন্তু শাড়ি পরতে হয়। কিন্তু জানো তো, ওই আগের দিনগুলোকে ভীষণ মিস করি। ভীষণ ভালো ছিল ওই দিনগুলো, আর তো কোনো দিন ফিরে পাবো না। আজকে তোমাদের সাথে শেয়ার করতে করতে সব কিছু কিন্তু একদম যেন চোখের পাতায় ভেসে উঠলো। তো যাই হোক, এবারে সরস্বতী পুজোটা আমার কেমন কাটলো সেটা তো তোমরা নিশ্চয়ই দেখলে, কিন্তু তোমাদের কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নেক্সট এরকম কোনো ভিডিও পাওয়ার জন্য। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।